আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। ইসরায়েলের ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান। এরপর জানিয়ে দিব আশ্চর্য একটি ঘটনা, অবসরের আগে একদিনের জন্য সচিব পদে পদোন্নতি। ইতিহাস গড়লেন রুমা আক্তার, কিন্তু তিনি কে? এদিকে 2000 কোটি টাকা পাচার, কারাগার থেকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। থানায় জিডি করলেন নায়িকা বুবলি। সবশেষে জানিয়ে দিব আরও একটি আন্তর্জাতিক খবর। ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন, বলছে ইরানের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। ইসরায়েলের ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত কয়েকদিন আগে ইরান যে অপারেশন ট্রু প্রমিস চালিয়েছিল, তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমারা অনুরোধ করেছিল যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে যেন শক্ত হাতে শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয়। তিনি বলেন, ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল। ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো, ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার। কিন্তু ইরান স্পষ্ট তাদের জানিয়ে দিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে। আবদুল্লাহিয়ান বলেন, অভিযানের 2 দিন আগে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে কোনো তাদের ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না। যুক্তরাষ্ট্রের দেয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিল যে যদি ওয়াশিংটন ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত। আমির আবদুল্লাহিয়ান বলেন, আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্র যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে। এরপর জানিয়ে দিব আশ্চর্য একটি ঘটনা, অবসরের আগে একদিনের জন্য সচিব পদে পদোন্নতি। প্রশাসনের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকিকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। অবসর যাওয়ার এক কর্মদিবস পূর্বে তাকে এই পদোন্নতি দেওয়া হলো। তিনি ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়। পদোন্নতির পর তাকে ওএসডি করা হয়েছে। তিনি প্রশাসন ক্যাডারের 13তম ব্যাচের কর্মকর্তা। ইতিহাস গড়লেন রুমা আক্তার, কিন্তু তিনি কে? ষষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে নাসিরনগরে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুমা আক্তার। রুমা আক্তার ঘোড়া প্রতীকে তিনি জয়ী হয়েছেন, পেয়েছেন 33,901 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমরাও খান আনারস প্রতীকে পেয়েছেন 18,380 ভোট। তিনি কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজির মিয়ার স্ত্রী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম নূরের বড় মেয়ে। উপজেলা ইতিহাসে এবারই প্রথম কোনো নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুল হুদা টিউবওয়েল মার্কায় 37,926 ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিটা আক্তার। তিনি ফুটবল মার্কায় পেয়েছেন 32,237 ভোট। বুধবার সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত, তবে কেন্দ্রীয় ভোটার উপস্থিতি একেবারে নেই। উপজেলা 13টি ইউনিয়নের 93টি ভোট কেন্দ্রের 648টি ভোট কক্ষে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে 2,56,266 জনের মধ্যে 1,35,519 জন পুরুষ ভোটার ও 1,20,745 জন নারী ভোটার রয়েছে। এছাড়া উপজেলায় হিজড়া ভোটার রয়েছেন 2 জন। উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 4 জন। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 4 জন। এদিকে 2000 কোটি টাকা পাচার, কারাগার থেকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।
ফরিদপুরের আলোচিত ২,০০০ কোটি টাকা পাচার মামলায় কারাগার থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন শামসুল আলম চৌধুরী। তিনি আনারস প্রতীকে ৩১,৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিটু পান ৩০,০০৯ ভোট। এদিকে নির্বাচনের একদিন আগে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামসুল আলমের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২২ এপ্রিল একই আদালত ৪৬ আসামির বিরুদ্ধে সিআইডির দেওয়া ২,০০০ কোটি টাকা পাচার মামলার সম্পূরক চার্জশিট গ্রহণ করেন। এর মধ্যে ৩৬ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ৩০ মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ওই ৩৬ আসামির মধ্যে শামসুল আলম ছিলেন। একই দিনে এ মামলার ২ আসামি ফরিদপুর পৌর মেয়র অমিতাভ ঘোষ ও কাউন্সিলর গোলাম নাসির জামিন পান। থানায় জিডি করলেন নায়িকা বুবলি। ঢালিউডের অভিনেত্রী শবনম বুবলি রাজধানীর ভোটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তার অভিযোগ, তার বিরুদ্ধে একদল মানুষ অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার ডিএমপির গুলশান বাটাচুনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছেন। গত ২৪ এপ্রিল থানায় তিনি সাধারণ ডায়েরি করেন। যদিও পুরো বিষয়টি শুরু করেন গোপন রেখেছেন এই অভিনেত্রী। সাধারণ ডায়েরিতে বুবলি উল্লেখ করেছেন, বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেলে তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে তারা একান্ত প্রয়োজন বলে মনে করছি। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের চিত্র, জামশেদ বাই, মৌ সুলতানা, সোনি কমিউনিকেশন, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হুসাইন তুফান, শাহিনুর আক্তার, জহিদুল ইসলাম আপনসহ ১৫-২০টি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল নাম উল্লেখ করছেন বুবলি। তার বিরুদ্ধে অভিযোগের তালিকায় আছে দেশের 4টি গণমাধ্যমেরও নাম। বর্তমানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন বুবলি। ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন, বলছে ইরানের প্রেসিডেন্ট। সমস্যা মোকাবেলার জন্য আলোচনার ধারাবাহিকতার পাশাপাশি ইরানের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র থাকা অপরিহার্য বলে মন্তব্য করছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রাইসি বলেন, সম্প্রতি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইরান যে অপারেশন টু প্রমিস শুরু করেছে, তাতে এটা ইঙ্গিত পাওয়া যায় যে ইরান যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর বিরোধিতা করবে। তবে ইরান কখনোই আলোচনার টেবিল থেকে সরে যায়নি এবং আলোচনায় সবসময় তার যৌক্তিক ও গ্রহণযোগ্য অবস্থান প্রকাশ করেছে। যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা বারবার তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। দেশের সমস্যার সমাধান ক্ষেপণাস্ত্র নাকি সমঝোতা নাকি দুটোই, এমন প্রশ্নের জবাবে রাইসি বলেন, আমরা বহুবার জোর দিয়ে বলছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, এমন সব দেশের সঙ্গে উষ্ণভাবে হাত মিলিয়েছে। কিন্তু গত ৪৫ বছরে কিছু দেশ বারবারই ইরান ভীতিকে উৎসাহিত করেছে। ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির ১৫টি প্রতিবেদনের ইতি ইঙ্গিত করে রাইসি বলেন, তা সত্ত্বেও এসব প্রতিবেদনের প্রতি সহানুভূতিশীল কান নেই। শুধু আলোচনায় সমস্যার সমাধান করতে পারবে কিনা সে প্রশ্নের উত্তর না। আলোচনা এবং ক্ষেপণাস্ত্র উভয়ই যখন প্রয়োজন হয় এটি করতে পারে। বস্তুত এটা বলা যেতে পারে যে ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন। গাজায় ৭ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে রাইসি বলেন, সব বিশেষজ্ঞরাই বিশ্বাস করেন যে এই ক্ষেত্রের বিজয়ীরা হলেন গাজার প্রতিরোধী ফিলিস্তিনিরা এবং ক্ষতিগ্রস্তরা হলেন ইহুদিবাদী সরকার এবং এর সমর্থকরা। তিনি হামাস কর্তৃক যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরও ইহুদিবাদী সরকার কর্তৃক সংগঠিত অপরাধ অব্যাহত রাখা বিশ্বের জনগণের চোখের সামনে এই সরকারের সমর্থকদের লজ্জা ও অপমান হিসেবে বর্ণনা করেন।